জরাসন্ধ জরাসন্ধ ছিলেন মগধের রাজা। হিন্দু মহাকাব্য মহাভারত অনুযায়ী তিনি ছিলেন বৃহদ্রথের রাজবংশধর। তার পিতা বৃহদ্রথ এই রাজবংশের প্রতিষ্ঠাতা। জরাসন্ধ একজন মহাবীর ও মহারথী হিসেবে মহাভারতে চিহ্নিত হয়েছে। তার সাথে যাদবদের শত্রুতা ছিল। তিনি বহু রাজাকে নিজের কারাগারে আটক করে রেখেছিলেন, যাদের তিনি বলি চড়ানোর পরিকল্পনাও করেছিলেন। তার প্রবল পরাক্রমের জন্য আর্যাবর্তের বহু রাজা তার প্রতি ভীত ছিলেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই জরাসন্ধের জীবন কাহিনী। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক জরাসন্ধের অদ্ভুত জন্মকাহিনী। মহাভারতের যুগে মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। তিনি ছিলেন এক অজেয় সৈন্যবাহিনীর নেতা, যে কারণে তৎকালীন রাজন্য সমাজে তাকে পরাক্রান্ত বীর বলে সমীহ করা হতো। তিনি কাশীরাজের দুই কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো দুজনের মধ্যে তারতম্য করবেন না। রাজা হিসেবে তিনি পরিপূর্ণ হলেও তার মনে গভীর দুঃখ ছিল যে তার কোনো সন্তান ছিল না। পৌর বয়সে তিনি মন্ত্রীদের হাতে রাজ্যের শাসনভার সমর্পণ করে দুই স্ত্রীকে নিয়ে বনে গিয়ে তপস্যারত হলেন। সেখানে একদিন তিনি দেখা করতে গেলেন গৌতম বংশীয় ঋষি চন্দ্র কৌশিকের সাথে। কথা প্রসঙ্গে তার একমাত্র দুঃখের কথা ঋষিকে নিবেদন করলেন। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। রাজা বৃহদ্রথ বললেন, মুনিবর, আমি নিঃসন্তান। সেই দুঃখে আমি রাজ্য ত্যাগ করে বনে এসেছি। আপনি কৃপা করে আমায় একটি সন্তান দান করুন। ঋষি চন্দ্র কৌশিকী তখন একটি মন্ত্রপুত আম রাজার হাতে দিয়ে বললেন, যান রাজা, এইটি নিয়ে স্ত্রীকে খেতে দিন, আপনার ইচ্ছা পূর্ণ হবে। রাজা তো তার রানীদের কথা দিয়েছিলেন তিনি দুজনের মধ্যে কখনো তারতম্য করবেন না, তাই আমটি তিনি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। আম খেয়ে যথাসময়ে রানীরা সন্তান সম্ভবা হলেন। রাজা বৃহদ্রথ মহা খুশি, ভাবছেন এবার তবে রাজ্যে ফিরে যাবেন। পুত্র বা কন্যা যাই হোক না কেন তাকে মনের মতো করে মানুষ করবেন। পুত্র হলে সে হবে বিদ্বান, মহাবীর ও সব রকম যুদ্ধে পারদর্শী, আর কন্যা হলে হবে সুশীলা ও 64 কলাবিদ্যায় নিপুণা। তবে মনের গোপনে আরও একটি অভিলাষা তার আছে, তা হলো কন্যাকে তিনি সব রকম যুদ্ধবিদ্যা শেখাবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। রানীরা সন্তানের জন্ম দিলে খুশির হাওয়া নিমেষে বদলে গেল। প্রবল কান্নার রোলের মধ্যে রাজা এসে দেখলেন দুই রানী দুটি অর্ধেক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দেখলে মনে হয় একটি শিশুকে সমান দুই খণ্ডে ভাগ করা হয়েছে। প্রতি অংশে একটি করে ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক প্রভৃতি একটি করে রয়েছে। দাসীরা যখন দুটি থালায় দুটি অংশকে নিয়ে এসে দাঁড়ালো, দেখে রাজা ঘৃণা বোধ হলো। দুঃখে বিরক্তিতে তিনি খণ্ড দুটি বনের ভিতরে ফেলে দিতে আদেশ করলেন। জরা নামের এক রাক্ষসী সেদিন অরণ্যে ঘুরে বেড়াচ্ছিল। আজ তার পেট ভরে খাবার জোটেনি। রাজার লোকেরা যখন সেই মাংসপিণ্ড দুটিকে রাজার আদেশ মতো অরণ্যে ফেলে দিয়ে গেল, নরমাংসের গন্ধ তার নাকে লাগতেই তার মন উল্লাসিত হয়ে উঠল। বিচিত্র মাংসখণ্ড দুটিকে নিয়ে সে আনন্দে লাফালাফি করছিল। কিন্তু হঠাৎ এ কী হলো? কৌতুক ভরে সেই অংশকে সে একত্রিত করেছিল, আর তার হাতের উপরে দেখা গেল একটি জীবিত শিশু হাত পা নেড়ে প্রচণ্ড জোরে চিৎকার করছে। শিশুটিকে দেখে প্রথমে সে একটু হতচকিত হলেও তার মনে দয়া হলো। সে সেটাকে মেরে ফেলতে পারল না, নিয়ে গেল রাজার কাছে। রাজা প্রথমে অবাক হলেও আনুপূর্বিক শুনে শিশুটিকে গ্রহণ করলেন। সুন্দর শিশুটি এত ছোট বয়সেই প্রচণ্ড বিক্রমে হাত পা ছুটছিল। রাজা বুঝলেন ঠিকমতো গড়ে তুলতে পারলে শিশুটি কালক্রমে মহাবীর হয়ে উঠবে। এতটুকু শিশুর আস্ফলন দেখতে দেখতে তার মনে স্নেহ অঙ্কুরিত হতে থাকলো। তার মনে হলো, আহা, এটি তো তারই পুত্র হয়ে জন্মেছিল। তিনি শিশুটিকে দুই হাতে গ্রহণ করে কপালে স্নেহচুম্বন এঁকে দিলেন। তারপর বললেন, জরা রাক্ষসীর হাতেই এই শিশু প্রাণলাভ করেছে। সে ছিল বলেই আমি আমার রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারীকে ফিরে পেয়েছি। আজ থেকে তাই এই শিশু জরাসন্ধ নামে খ্যাত হবে। জরাসন্ধ বড় হলে সমস্ত ভারতের দুর্ধর্ষ মাল্যবীর বলে পরিচিত হলেন। এছাড়াও তিনি সব রকম যুদ্ধেই অপরাজেয় ছিলেন। তার শরীরে কেবল একটি মাত্র দুর্বলতা ছিল, মাথা থেকে পা পর্যন্ত সেই সংযোগস্থলটি। পা ধরে যদি কেউ তার শরীর ছিঁড়ে ফেলতে পারে, একমাত্র তবেই তার মৃত্যু ঘটার সম্ভাবনা। দুই একজন ছাড়া আর কেউই এই খবর জানত না। সুতরাং এক হিসেবে তিনি অমর হয়ে উঠলেন। রাজা জরাসন্ধকে কেন্দ্র করে তৎকালীন ভারতে একট শক্তিচক্র তৈরি হয়েছিল,
যার প্রধান দুই স্তম্ভ ছিলেন যাদব কুলপতি কংস এবং চেদি রাজা শিশুপাল। কংস ছিলেন তার জামাতা। তাকে হত্যা করে মথুরার শাসনভার কৃষ্ণ যখন উগ্রসেনকে সমর্পণ করেন, তখন থেকে কৃষ্ণ জরাসন্ধের শত্রুতে পরিণত হলেন। বিদর্ভরাজ রুক্মী তার বোন রুক্মিণীর সাথে শিশুপালের বিবাহ দিতে চেয়েছিলেন। সেখানেও কৃষ্ণ রাজপুত্রীকে হরণ করে বিবাহ করেছিলেন বলে জরাসন্ধ আরও কৃষ্ণের প্রতি ক্ষুব্ধ হন। কৃষ্ণকে মেরে যাদব বংশকে উৎখাত করার জন্য তিনি 18 বার মথুরা আক্রমণ করেছিলেন। শেষ পর্যন্ত কৃষ্ণের নেতৃত্বে যাদবরা পালিয়ে এসে দ্বারকা নগরে রাজত্ব স্থাপন করেন। এরপর আমরা মহাভারতের শান্তি পর্বে দেখতে পাই যে চিত্রাঙ্গদার কন্যা ভানুবতীর স্বয়ংবরের পর জরাসন্ধ কর্ণের সাথে যুদ্ধ করেছিলেন। কঠিন লড়াইয়ের পর কর্ণ তাকে পরাজিত করেন। কর্ণকে খুশি করার জন্য জরাসন্ধ তাকে শাসন করার জন্য মালিনীর ভূমি উপহার দিয়েছিলেন। এরপর সম্রাট যুধিষ্ঠির যখন যজ্ঞ করার সিদ্ধান্ত নেন, তখন জরাসন্ধ তার সামনেও একটি বড় বাধা হয়ে দাঁড়ান। যেহেতু জরাসন্ধ একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, তাই পাণ্ডবদের তাকে হত্যা করা জরুরি ছিল। কৃষ্ণ, ভীম এবং অর্জুন ব্রাহ্মণদের ছদ্মবেশে মগধে ভ্রমণ করেন এবং জরাসন্ধের সাথে দেখা করেন। একটি আনুষ্ঠানিক বৈঠকের পর জরাসন্ধ তাদের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। কৃষ্ণ, ভীম এবং অর্জুন তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। এরপর কৃষ্ণ জরাসন্ধকে দ্বন্দ্বের জন্য আহ্বান করেন এবং তাকে যে কোনো একজন যুদ্ধবাজকে বেছে নেওয়ার স্বাধীনতা দেন। জরাসন্ধ দ্বন্দ্বের জন্য ভীমকে বেছে নেন। ভীম এবং জরাসন্ধ উভয়ে দক্ষ কুস্তিগীর ছিলেন। দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরে চলে এবং তাদের কেউই হাল ছাড়তে রাজি ছিলেন না। দীর্ঘ যুদ্ধের পর ভীম তখনও শক্তিশালী ছিলেন এবং জরাসন্ধ ক্লান্ত হয়ে পড়েছিলেন। কৃষ্ণ ভীমের দৃষ্টি আকর্ষণ করে একটি দণ্ডকে চিরে দুভাগ করে ফেলেন এবং ইঙ্গিতে ভীমকে বোঝান একইভাবে জরাসন্ধের দেহ দুটি টুকরো করে ফেলতে হবে। ভীম তা করতে সক্ষম হন, তবে জরার বর পেয়ে তার দেহ পুনরায় সংযুক্ত হয়ে যায়। ভীম তাকে বারবার দুটুকরো করে ছিঁড়ে ফেলছিলেন, কিন্তু ফলাফল একই ছিল। তারপর কৃষ্ণ আরেকটি দণ্ড বের করে সেটি দুটুকরো করে ছিঁড়ে দুটি বিপরীত দিকে ছুঁড়ে মারলেন। ভীম সংকেত বুঝতে পেরেছিলেন এবং যখন তিনি আবার জরাসন্ধর দেহটিকে দুটুকরো করতে সক্ষম হন, তখন তিনি ডান অর্ধেকটি বাম দিকে এবং বাম অর্ধেকটি ডান দিকে ছুঁড়ে মারলেন। এইভাবেই জরাসন্ধকে হত্যা করা হয়। জরাসন্ধের মৃত্যুর পর যুধিষ্ঠির রাজসহিত যজ্ঞ সম্পূর্ণ করেন এবং ইন্দ্রপ্রস্থের চক্রবর্তী রাজা হন। এই ছিল জরাসন্ধের জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।